হ্যালো সবাইকে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ রূপক কাহিনী নিয়ে কথা বলবো, যেটা শুনলে হয়তো আপনার চারপাশের অনেক কিছুই নতুন করে ভাবতে ইচ্ছে করবে। কাহিনীটা হলো ভাস্করের আঘাত ও পাথর নিয়ে। একদম সহজ কথায় বলতে গেলে কিভাবে একটুখানি কষ্ট সহ্য করার মানসিকতা আর অধ্যবসায় আমাদের জীবনের পুরো গ্রাফটা বদলে দিতে পারে, সেটাই আজ আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারব। গল্পটা শুরু করা যাক একটা বেশ অদ্ভুত পরিস্থিতি দিয়ে। ধরুন দুটি পাথর, যাদের শুরুর গল্পটা ছিল একদম একরকম, কিন্তু পরিণতি হল আকাশ পাতাল তফাত। একটু কল্পনা করুন তো, একটা খুব জমজমাট মন্দির। সেখানে একদিকে আছে অসম্ভব সুন্দর নিখুঁত কারুকার্য করা একটা মূর্তি। মানুষজন কত ভক্তি করে, ফুল দিয়ে সেই মূর্তির পূজা করছে, তাই না? কিন্তু ঠিক উল্টো দিকে তাকান, মন্দিরের সিঁড়িতে পড়ে আছে একেবারে সাধারণ এবড়োখেবড়ো একটা পাথর। প্রতিদিন হাজার হাজার মানুষ সেটাকে পা দিয়ে মারিয়ে ভেতরে ঢুকছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি জানেন? এই দুটো পাথরই কিন্তু এসেছিল ঠিক একই জায়গা থেকে। হ্যাঁ, একদম একই রাস্তার ধার থেকে। এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে, কেন একই জায়গা থেকে আসা, একই রকম দেখতে দুটো পাথরের ভাগ্য এতটা আলাদা হয়ে গেল কিভাবে? একটা কেন পেল দেবতার সম্মান, আর অন্যটা কেন শুধু মানুষের পায়ের নিচে পড়ে রইল? এই রহস্যটা খুলতে গেলে আমাদের একটু পেছনে, মানে অতীতে ফিরে যেতে হবে। চলুন দেখি ঠিক কোন জায়গায় এদের রাস্তাটা আলাদা হয়ে গিয়েছিল। তো ঘটনাটা শুরু হয় এক নিস্তব্ধ রাস্তার ধারে। সেখানে এক অত্যন্ত দক্ষ ভাস্কর একদিন একটা বিশাল পাথর পড়ে থাকতে দেখেন। পাথরটা দেখে ভাস্করের মনে হলো, আরে, এটা দিয়ে তো চমৎকার একটা মূর্তি বানানো যায়। তো তিনি তার যন্ত্রপাতি বের করলেন, হাতুড়িটা উঁচিয়ে ধরলেন। কিন্তু ওই যে প্রথম আঘাতটা লাগতেই পাথরটা যেন তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। সে যেন বলছিল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আসলে যখনই আমরা আমাদের কমফর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু হওয়ার চেষ্টা করি, তখন এই শুরুর দিকের কষ্টটাই কিন্তু সবচেয়ে বেশি মনে হয়, তাই না? পাথরের এই আর্তনাদ শুনে ভাস্করের মনে বেশ মায়া হল। তিনি ভাবলেন, যাকে আঘাত করে এত কষ্ট দিতে হচ্ছে, তাকে দিয়ে আর কাজ নাই বা করলাম। তিনি ওই পাথরটিকে তার মতো থাকতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। এবার দেখুন, সাময়িকভাবে কিন্তু পাথরটা বেঁচে গেল, আর কোনো ঘর্ষণ নেই, কোনো আঘাত নেই। কিন্তু এর দাম হিসেবে সে কি হারালো? একটা অসাধারণ শিল্পকর্মে রূপান্তরিত হওয়ার যে বিশাল সম্ভাবনা তার ছিল, সেটা কিন্তু সেখানেই চিরতরে শেষ হয়ে গেল। এরপর ভাস্কর আবার সামনের দিকে হাঁটতে শুরু করলেন। এবার তিনি খুঁজে পেলেন ঠিক একই রকম দেখতে দ্বিতীয় আরেকটা পাথর। ভাস্কর এবারও তার ছেনি হাতুড়ি নিয়ে কাজ শুরু করলেন, আঘাত করতে লাগলেন। বিশ্বাস করুন, এই পাথরটিও কিন্তু আগেরটার মতোই প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছিল। আঘাতের জোর একটুও কম ছিল না। কিন্তু অবাক করা বিষয় হল, সে যন্ত্রণায় চিৎকার করে ভাস্করকে থামিয়ে দিল না। বরং সে মনে মনে একটা দারুণ সংকল্প করল। সে ভাবল, আজ যদি আমি এই কষ্টটা একটু মুখ বুজে সহ্য করতে পারি, তবেই হয়তো ভবিষ্যতে বিশেষ কিছু হতে পারব। আর সত্যি বলতে কি, ওই একটা মুহূর্তের এই চিন্তাটাই ওই দুটো পাথরের ভাগ্য চিরকালের জন্য আলাদা করে দিল। এরপর শুরু হলো একটা দীর্ঘ নীরব সহ্য করার পালা। প্রথম ধাপে মাসের পর মাস ধরে সেই তীক্ষ্ণ যন্ত্রণাদায়ক আঘাত সহ্য করা। দ্বিতীয় ধাপে শরীরের অপ্রয়োজনীয় এবড়োখেবড়ো অংশগুলো ঝরে গিয়ে ধীরে ধীরে একটা আকার পাওয়া। আর সব শেষে এই লম্বা আর কষ্টের রাস্তা পেরিয়ে একটা সাধারণ পাথর থেকে এক অপূর্ব নিখুঁত মূর্তিতে বদলে যাওয়া। দেখুন, এই পুরো প্রক্রিয়ায় কিন্তু কোনো ম্যাজিক বা শর্টকাট ছিল না। পুরোটাই ছিল এক নীরব অধ্যাবসায়। এতক্ষণ তো আমরা একটা রূপক কাহিনী শুনলাম, কিন্তু এবার একটু গভীরে গিয়ে ভাবা যাক। এই গল্পটা আসলে আমাদের জীবনেরই একটা নিখুঁত আয়না। সাইকোলজিতে একটা খুব জনপ্রিয় টার্ম আছে, ডিলেইড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত তৃপ্তি। মানে ভবিষ্যতে বড় কোনো অর্জনের জন্য আজকের এই মুহূর্তের সাময়িক আরামটাকে বিসর্জন দেওয়ার ক্ষমতা। ভাস্করের ওই ছেনি হাতুড়ির আঘাতগুলো আসলে আর কিছুই নয়, আমাদের জীবনে আসা অপরিহার্য সব বাধা বা কষ্টের প্রতীক। বড় কিছু পেতে গেলে যখন আমরা এই মুহূর্তের আরামটা ছাড়তে রাজি থাকি, ঠিক তখনই আমরা শ্রেষ্ঠত্বের দিকে এক ধাপ এগিয়ে যাই। ওই দ্বিতীয় পাথরটা কিন্তু ঠিক এই কাজটাই করেছিল। তাহলে এখান থেকে আমরা সবচেয়ে জরুরি যে বিষয়টা বুঝতে পারি, সেটা হলো আপনি কোথা থেকে শুরু করেছেন তার ওপর আপনার জীবনের দীর্ঘমেয়াদী ফলাফল নির্ভর করে না। বরং কঠিন সময়ে যখন বাধা আসে, কষ্ট হয়, তখন আপনি ঠিক কিভাবে রিয়্যাক্ট করছেন সেটাই আপনার ভাগ্য লিখে দেয়। সাময়িক অস্বস্তি থেকে পালিয়ে গেলে হয়তো আরাম পাওয়া যায়, কিন্তু জীবনে গ্রো করতে হলে, উন্নতি করতে হলে ওই ঘর্ষণ বা কষ্টটুকু আপনাকে নিতেই হবে। সহজ কথায় বলতে গেলে আমাদের মাইন্ডসেট বা মানসিকতাই আমাদের আসল গন্তব্য ঠিক করে দেয়। জীবনের এই কঠিন সময়গুলোকে ভয় পেলে চলবে না, এগুলোকে বরং ভাস্করের ছেনির মতো ভাবতে হবে, যা আমাদের প্রতিদিন একটু একটু করে নিখুঁত করে তুলছে।
মনে রাখবেন, এই সাময়িক কষ্টটা হলো একটা মাস্টারপিস হওয়ার টিকিট বা মূল্য, আর যারা এই মূল্যটা দিতে ভয় পায় তাদের অবস্থা হয় ঠিক ওই সিঁড়ির পাথরটার মতো, জীবনভর শুধু অন্যদের পদদলিতই হতে হয়। এবার চলুন গল্পটার একেবারে শেষে, মানে বর্তমান সময়ে ফিরে আসি। ওই মন্দিরে, যেখানে এত বছর পর পাথর দুটোর আবার দেখা হলো। দৃশ্যটা একবার ভাবুন, একজন বসে আছে পূজার বেদিতে আর অন্যজন সিঁড়িতে। কি চরম একটা ট্র্যাজিক ব্যাপার, তাই না? সিঁড়িতে পড়ে থাকা প্রথম পাথরটা এবার মূর্তিকে দেখে আক্ষেপ করে বলছে, ভাই, আমার ভাগ্যটা কত খারাপ দেখ, সবাই শুধু আমাকে মারিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, সে কিন্তু তার এই শোচনীয় অবস্থার জন্য পুরোপুরি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। সে বেমালুম ভুলে গেছে তার নিজের নেওয়া সেই সিদ্ধান্তের কথা, যখন সে একটুখানি কষ্ট সহ্য করতে না পেরে নিজেই ভাস্করকে ফিরিয়ে দিয়েছিল। এই অভিযোগ শোনার পর মূর্তিটা তাকে এমন একটা উত্তর দিল যেটা আসলেই গায়ে কাঁটা দেওয়ার মতো। সে বলল, সেদিন যদি তুমি ওই ছোট ছোট আঘাতগুলো সহ্য করতে পারতে, তবে আজ আমার জায়গায় কিন্তু তুমিই থাকতে। ব্যাস, এই একটা লাইন ভাগ্য নিয়ে আমাদের যত অজুহাত আছে সব ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা ভাগ্যের কোনো খেলা নয়, এটা আসলে আমাদেরই অতীত কাজের, অতীত সিদ্ধান্তের সরাসরি একটা রেজাল্ট। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যেটা শিখলাম, যে কোনো বড় অর্জনের পথেই বাধা আসবে, এটা 100% সত্যি। কিন্তু এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হল, আগামীকালের শ্রেষ্ঠত্বের জন্য আজকের কোনো সাময়িক কষ্টটা আপনি সহ্য করতে রাজি আছেন? আমরা কি ওই প্রথম পাথরটার মতো একটু ব্যথা পেয়েই পিছিয়ে আসব, নাকি দ্বিতীয় পাথরটার মতো ভবিষ্যতের কথা ভেবে আজকের আঘাত হাসিমুখে মেনে নেব? একটু ভেবে দেখবেন। এই প্রশ্নটার উত্তরই কিন্তু নির্ধারণ করবে ভবিষ্যতে আপনি কোথায় দাঁড়াবেন। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি এটি আপনাদের নতুন করে অনেক কিছু ভাবতে সাহায্য করবে।